টেস্টটা আপনারা কবে মানে দিতে চাচ্ছেন সেটা একটু আমাকে বলেন। ম্যাম ক্লাস টেস্টটা তো আমি ক্লাসে নিব না, যেহেতু ক্লাসে নিব না তাহলে আগামী শুক্রবারের আগেই আপনাদের ক্লাস টেস্টটা দিতে হবে। জি ম্যাম, আমরা সবাই কথা বলে ম্যাম আমরা একটা ডেট জানাই দিব আপনাকে ম্যাম। রেগুলার ব্যাচরা যেরকম ওদের বলেছি শনি রবি সোম এই ৩ দিনের মধ্যে একদিন ডেট দিতে। আর তো আমাদের ম্যাডাম ম্যাম তাহলে আমরা আপনি পরের অ্যাডভান্স 3 একটু দিনের ফোন মধ্যে নেবেন? একদিন দিব। সরি কবে? মানে পরের যে 3 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারের 3 দিনের মধ্যে। কেন পরে কেন একসাথে দেন, একই সাথে একই টাইমে দেন, সমস্যা কি? মানে গুগল ক্লাসরুমে আমি প্রশ্ন দিয়ে দিব, কোশ্চেনটা দিয়ে দিব, আপনারা জাস্ট কোশ্চেনের অ্যান্সারটা করে গুগল ক্লাসরুমেই আপলোড করে দিবেন সবাই। ম্যাম তারপরে ম্যাম আমরা আগে ডেটটা জানাই দিব ম্যাম। হ্যাঁ আমরা হ্যাঁ একটু হ্যাঁ কথা বলি অবশ্যই সবাই আপনারা একসাথে, ডেটটা সবার তারপরে সাথে ম্যাম। কথা বলে আপনারা সামনের সপ্তাহের মধ্যেই জানাই দেন। আর কোনো আর কেউ কি ক্লাস টেস্টের কোনো ডেটের কথা বলেছে? জি ম্যাম। আচ্ছা 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 ওকে, আমি প্রবাবিলিটিটা তাহলে পড়াই শেষ করে ফিরি। এই চ্যাপ্টারটার উপরেই পরীক্ষা, দেখবেন খুবই সহজ, আপনাদের কোনো অসুবিধা হবে না। ওকে আমরা শুরু করি। স্লাইড সবাই দেখতে পাচ্ছেন? আর মোটামুটি কি সবাই তো জয়েন হয়ে যাওয়ার কথা, এখানে দেখাচ্ছে 20 জন জয়েন হয়েছেন, 20 জন। আপনাদের ক্লাসের মোটামুটি সবাই তো ক্লাস করে তাই না? কেউ কি এই পর্যন্ত এমন আছে যে একদিনও করে নাই আপনাদের জানা মতে? ম্যাম করছে ম্যাম, সবাই করছে ম্যাম। হ্যাঁ গতদিন তো আরো বেশি ছিল, হ্যাঁ দেখছি। সো অসুবিধা নাই। কোর্স উইথড্র কি কেউ করেছে? কোর্স উইথড্র কেউ যদি করেন, মানে এখন তো উইথড্র করতে পারবে না, উইথড্র করার সময় মনে হয় শেষ তাই শেষ। না? জি ম্যাম, অ্যাডভাইসের আগে শেষ। উইথড্র করলে তখন ইয়া হতো। টাইম যাই হোক, শেষ। কোর্স উইথড্র করলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। জি ম্যাম। ওকে, শীত একদম পড়ে গেছে তাই না, একেবারে ঠান্ডা। জি ম্যাম। প্রবাবিলিটিটা জানতে হলে সবার ফার্স্টে আমাকে জানতে হয় যে এক্সপেরিমেন্ট কি, দেন সেই এক্সপেরিমেন্টের রেজাল্ট মানে আউটকাম গুলো কি, এবং টোটাল এক্সপেরিমেন্টের মানে আউটকামের যে সেট মানে স্যাম্পল স্পেসটা কি। তো আমরা একটু দেখি এখানে যে ম্যাডাম এক্সপেরিমেন্ট স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না, কি বলেন? এবার দেখা যাওয়ার কথা তো। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। ওকে, তো এক্সপেরিমেন্ট, আউটকাম এবং স্যাম্পল স্পেস কি? আচ্ছা, এগুলো নিয়ে আমরা ফার্স্টের দিকে আলোচনা করেছিলাম কিন্তু শীট পড়ানো হয়নি। যাই হোক, এই শীটটা পড়িয়ে আমি এইটার উপরেই আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে? জি ম্যাম। তো আমরা ফার্স্টে জানতে হবে আমাদের প্রবাবিলিটিটা জানতে গেলে যে এক্সপেরিমেন্টটা কি। তো এক্সপেরিমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস আমরা যেটা মানে পারফর্ম করার পরে আমরা একটা কিছুর রেজাল্ট আমরা জানতে চাই। রেজাল্টটা আমার বের হয়ে গেলেই আমি বলতে পারবো যে আমার এক্সপেরিমেন্টটা কমপ্লিট। আমি একটা এক্সপেরিমেন্টের আগে আমি একটা কিছু রেজাল্ট জানতে চাই বা একটা কিছু সম্পর্কে একটা ইনফরমেশন জানতে চাই, দেন সেই এক্সপেরিমেন্টটা করার ফলে সেই রেজাল্টটা আমরা পেয়ে যাই। সেটাই হচ্ছে মানে এমন একটা প্রসেস, সেই প্রসেসটাকেই বলা হয় মেইনলি এক্সপেরিমেন্ট। তো an experiment is a process that when performed results in one and only one of many observation। মানে অনেকগুলো অবজারভেশনের মধ্যে যে কোনো একটা হবে আমার রেজাল্ট, কিন্তু কি কি আমার রেজাল্ট আসবে, রেজাল্ট আমার কি কি আসবে সেগুলো আমার জানা। মানে আমি একটা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার রেজাল্ট আমার আসতে পারে ফেল অথবা পাস, এটা আমার জানা। আমি পাস করতে পারি অথবা ফেল করতে পারি, এটুকু আমি জানি। কিন্তু পরীক্ষার রেজাল্ট না দেওয়া পর্যন্ত কিন্তু আমি বলতে পারতেছি না আমি পাস করলাম নাকি আমি ফেল করলাম। তো এই পরীক্ষা দেওয়াটা মনে করেন একটা এক্সপেরিমেন্ট, আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম আমার রেজাল্ট আমি পাস করতে পারি নাকি আমি মানে ফেল করছি এইটা। বা আমি একটা কয়েন টস করে দেখলাম যে হেড আসে নাকি টেইল আসে, হেড অথবা টেইল যে কোনো একটা আসবে সেটা আমি জানি
কিন্তু কোনটা আসবে সেটা আমি জানি না। যখন আমি কয়েনটা টস করব, টস করা শেষ হওয়ার পরেই আমি দেখতে পাবো যে হেড আসলো নাকি টেইল আসলো। মেইনলি এটাই হচ্ছে এক্সপেরিমেন্টের প্রসেসটা। তো এখন এই যে কয়েন টস করলাম, কয়েন টস করলে কি কি আউটকাম আমার আসলো? হেড এবং টেইল। এই হেড এবং টেইল, এই যে এই দুইটা হচ্ছে আসার সম্ভাবনা আছে কয়েন টস করলে। তো এই দুইটাকে বলা হয় আউটকাম। তো এটাই বলছে যে দিস অবজারভেশনস, এই যে an experiment is a process that when performed results in one and only one of many observation. অনেকগুলো অবজারভেশনের মধ্যে একটা অবজারভেশন আমি অবজার্ভ করব, একটা অবজারভেশন মানে একটা রেজাল্ট আমি পাবো, হয়ে গেল আমার এক্সপেরিমেন্ট। দেন এই যে দিস রেজাল্ট বা দিস অবজারভেশনস আর কল্ড দ্যাট আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট। মানে এই যে হেড এবং টেইল এগুলো আমার আসতে পারে কয়েন টস করলে। তার মানে হেড এবং টেইল হচ্ছে কয়েন টসের আউটকাম। আমি পরীক্ষা দিলে পাস করতে পারি অথবা ফেল করতে পারি। তার মানে একটা পরীক্ষা দিলে আমার তার আউটকাম কি? পাস অথবা ফেল। তারপরে মনে করেন যে আর অনেক এক্সাম্পল আছে, আমি দেখাচ্ছি। দেন আছে হচ্ছে দ্য কালেকশন অফ অল আউটকাম ফর এন এক্সপেরিমেন্ট ইজ কল্ড স্যাম্পল স্পেস। মানে সমস্ত যতগুলো আউটকাম হয় একটা এক্সপেরিমেন্টের, সেইটাকে যদি আমি একটা সেটের মধ্যে লিখি, সেট গঠন করে একটা সেটের মাধ্যমে লিখি, সেই সেটটাকেই বলা হয় স্যাম্পল স্পেস। মানে টোটাল নাম্বার অফ আউটকাম, যত রকমের আউটকাম হতে পারে একটা এক্সপেরিমেন্ট ঘটার ফলে, একটা এক্সপেরিমেন্টের শেষে সবগুলোকে একত্রে একটা স্যাম্পল স্পেস মানে একটা স্পেসের মধ্যে যদি লিখি বা একটা সেটের মধ্যে যদি লিখি, সেটাকে বলা হয় স্যাম্পল স্পেস। এই যে এখানে সুন্দর করে উদাহরণ দিয়ে সবগুলো দেখিয়ে দেওয়া হয়েছে যে এক্সপেরিমেন্টটা কি, আউটকামটা কি, এবং এই যে কেউ জয়েন করলে আমাকে আবার ওখানে ঢুকে তারপর জয়েন করতে হয়। এখান থেকে সরাসরি দিয়ে দেবো ইয়েস বা অ্যাডমিট, বা অটোমেটিক্যালি অ্যাডমিট হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। তো দেখেন এখানে কি কি আছে। এক্সপেরিমেন্টটা কি? ধরেন টসিং এ কয়েন, তাহলে আউটকাম কি আসবে? হেড এবং টেইল। স্যাম্পল স্পেসটা কি? ওই হেড এবং টেইলের এই সেটটাকেই বলা হয় স্যাম্পল স্পেস। দেন এক্সপেরিমেন্ট আছে আর একটা রোলিং এ ডাই, মানে একটা ডাই। স্যাম্পল স্পেসটা কি অল টাইম সেকেন্ড ব্র্যাকেটে আটকানো থাকে? হ্যাঁ, স্পেস এখানে বলাই আছে স্পেস বা সেট। সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেটে আটকানো থাকে। সেট সেট আপনার পড়েছেন না? সেট বিভিন্ন রকমের সেট আছে না, ওই যে জি ম্যাম, সেট পড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেট সেট থিওরি আমরা পড়েছি না ছোটবেলায়। ওই ওই সেট সেট সবসময় দেখেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকে। মানে একটা স্পেসের মধ্যে এই সকল আউটকাম গুলো নিয়ে যদি রাখি, তাহলে সেটাকে বলা হয় স্যাম্পল স্পেস। তো রোলিং এর ডাই, একটা ডাই যদি রোল করি, মানে ছক্কা, লুডুর যে ছক্কা, সেটাই কি কি আসতে পারে? 1 থেকে 6 পর্যন্ত যে কোনোটাই আমার আসতে পারে। আমি যদি একটা ডাই রোল করি, তাহলে 1ও আসতে পারে, 2ও আসতে পারে, 4, 5, 6 যেটাই হোক আসতে পারে। তো সবগুলো আউটকাম নিয়ে যে সেটটা হয়েছে সেটাকে বলা হয় স্যাম্পল স্পেস। দেন এই যে টসিং এ কয়েন টুয়াইস, একটা কয়েন যদি 2বার টস করি, তাহলে কি কি আসতে পারে? হেড হেড, হেড টেইল, টেইল হেড, টেইল টেইল। মানে ফার্স্টে হেড আসলে সেকেন্ডে হেড আসলো, তাহলে হেড হেড। ফার্স্টে হেড আসলো, সেকেন্ড বারে টেইল আসলো, হেড টেইল। এরকম করে 4 রকমের আউটকাম আমার আসতে পারে। তার মানে এইগুলাকে বলা হয়, মানে 4 রকমের অবজারভেশন গুলো আমি অবজার্ভ করি। সো যতগুলো অবজারভেশন আছে, অবজার্ভ মানে একটা এক্সপেরিমেন্টের ফলে যা কিছু আমি অবজার্ভ করি সেটাকেই বলা হয় আউটকাম। আর আউটকামের সেটটাকে বলা হয় স্যাম্পল স্পেস। তাহলে আমি বুঝাতে পেরেছি এক্সপেরিমেন্টটা কি, আউটকাম কি, এবং স্যাম্পল স্পেসটা কি। জি ম্যাম। ওকে। দেন আছে এই সেটের উপরেই মানে ইয়ে করে না যে ইভেন্ট কি, সিম্পল ইভেন্ট কি, এবং কম্পাউন্ড ইভেন্টটা কি। মানে আমরা এতক্ষণ দেখলাম এক্সপেরিমেন্ট কি, আউটকাম কি, স্যাম্পল স্পেস কি। তো এটার উপরেই মানে বেস করে মেইনলি ইভেন্ট, সিম্পল ইভেন্ট এবং কম্পাউন্ড ইভেন্টটা আমরা মানে দেখবো এবার। তো ইভেন্টটা কি? ইভেন্ট হচ্ছে an event is a collection of one or more of the outcomes of an experiment. একটা এক্সপেরিমেন্টের যে রেজাল্ট, সেই রেজাল্ট গুলোকেই মেইনলি ইভেন্ট বলা হয়। মানে একটা কয়েন টস করলে হেড আসলো, হেড হচ্ছে একটা ইভেন্ট, টেইল আসলো, টেইল আর একটা ইভেন্ট। তার মানে আমি
একটা কয়েন যদি টস করি তাহলে আমার ২ রকমের ইভেন্ট আসার সম্ভাবনা আছে। ২ রকমের ইভেন্ট ঘটে। বা আমি বললাম যে একটা কয়েন টস করে দেখেন তো যে একটা কয়েন ১০ বার টস করে দেখেন কয়বার হেড আসে। তো হেড যতবার আসবে সেটা হচ্ছে একটা ইভেন্টের মধ্যে যাবে। আর টেইল যতবার আসবে সেটা আরেকটা ইভেন্টের মধ্যে যাবে। তো ইভেন্ট 1 যদি আমি ধরি হেড আসার সম্ভব মানে হেড কয়বার আসে, তো ১০ বার টস করার পরে আমি দেখলাম হেড আসলো ৬ বার। তাহলে আমি লিখবো ইভেন্ট 1 ইকুয়াল টু 6। আর যদি টেইল আসে হচ্ছে ৪ বার তাহলে ইভেন্ট 2 ইকুয়াল টু লিখবো 4। এরকম। তো এক্সাম্পল দেখলেই আপনারা বুঝবেন। ধরেন আর সিম্পল ইভেন্টটা কি এবং কম্পাউন্ড ইভেন্টটা কি সেটা দেখি। An event that includes one and only one of the final outcome for an experiment is called a simple event. মানে যেই এক্সপেরিমেন্টের মানে মনে করেন যে ইভেন্টটার কথা আমি বললাম সেই ইভেন্টের মধ্যে যদি একটা মাত্র অবজারভেশন থাকে, যে ইভেন্টের কথা আমি বলবো মানে ইভেন্ট যে কোনো কিছু হতে পারে, আমি যেটা চাইবো সেটাই আমার ইভেন্ট। আমি যদি বলি ৩ বার হেড আসার সম্ভাবনা কত, সেটা হলো একটা ইভেন্ট হয়ে যেতে পারে। তো ইভেন্টের মধ্যে যদি একটা মাত্র আউটকাম থাকে তখন সেই ইভেন্টটাকে বলা হয় সিম্পল ইভেন্ট। আর যেই ইভেন্টের মধ্যে একের অধিক আউটকাম থাকে সেইটাকে বলা হয় কম্পাউন্ড ইভেন্ট। লিমন হ্যালো ম্যাম। লিমন পারভেজ, হ্যাঁ বলেন, জি বলেন। ম্যাম ওই যেটা বললেন যে সিম্পল ইভেন্টের ক্ষেত্রে যদি কোনো এক্সপেরিমেন্টে শুধুমাত্র একটা একটা outcome অবজারভেশন থাকে, হ্যাঁ আমি হ্যাঁ। এক্সাম্পল দিলেই বুঝে ফেলবেন। হ্যাঁ বলেন। ও আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি ভাবতেছিলাম যে একটা আউটকাম কখনো হয় কিনা। একটা আউটকাম কখনো হবে না, কিন্তু আমি বলেই দিব যে আমার একবার হেড আসবে। মানে ধরেন যে একবার হেড আসবে, বলে দিলাম যে একবার হেড আসবে, সেটা একটা ইভেন্ট। মানে ইভেন্ট হলো আগে এমন থেকে বলা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ইভেন্ট হলো এমন একটা জিনিস যে এটা আমি যা বলবো তাই হবে ইভেন্ট। যে আমি বললাম যে আপনারা কতজন হচ্ছে কি বলবো পরীক্ষা মানে এই ক্লাস টেস্ট নেবেন, ক্লাস টেস্ট হচ্ছে কি শনিবারে দেওয়ার পক্ষে, কতজন রবিবারে দেওয়ার পক্ষে। তো শনিবারে দেওয়ার পক্ষে যদি মানে শনিবারে দেওয়ার পক্ষে একটা ইভেন্ট হবে, রবিবারে দেওয়ার পক্ষে ইভেন্ট আরেকটা হবে। তো এখন ইভেন্টের মধ্যে আউটকাম কয়টা, এর মধ্যে যদি আপনারা কেউ আবার বলেন যে না দিব না, হ্যাঁ এটা তো বলবেনই, কেউ শনিবারের পক্ষে থাকবেন কেউ রবিবারের পক্ষে থাকবেন। তো আউটকাম যদি এখন একটা হয় শনিবারে দেওয়ার পক্ষে, এইটার আউটকাম যদি একটা হয় তাহলে ওইটা হয়ে যাবে সিম্পল ইভেন্ট। আমি এক্সাম্পল দিচ্ছি, অ্যাকচুয়ালি এটাও হয় নাই, এক্সাম্পলটা আমি সুন্দর করে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন যে হয়ে গেল, আচ্ছা এইবার দেখেন কি ব্যাপার, এখানে একটু উল্টা পাল্টা মনে হচ্ছে, সেটাই কি সমস্যা। এক্সাম্পল দেখেন, মনে করেন একটা গ্রুপে ইন এ গ্রুপ অফ এ পিপল সাম আর ইন ফেভার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার্স আর এগেনস্ট ইট। মানে একটা গ্রুপ অফ পিপলের মধ্যে আমি কাউকে জিজ্ঞাসা করতেছি তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে চাও নাকি পড়তে চাও না। তো কেউ বলল যে হ্যাঁ জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ভালো সাবজেক্ট, আমি পড়তে চাই। আর কেউ বলল না জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বাংলাদেশে তেমন কোনো ফিল্ড নাই, আমি পড়তে চাই না। তার মানে এর বিপক্ষে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। তো আমি এখান থেকে দুইজন পার্সনকে র্যান্ডমলি সিলেক্ট করলাম, যে 2 persons are selected at random from this group and asked whether they are in favor or against genetic engineering, তারা পক্ষে নাকি বিপক্ষে। দুইজনকে আমি সিলেক্ট করেছি, দুইজনকে মনে রাখবেন। তো একজন পক্ষেও হতে পারে আর একজন বিপক্ষেও হতে পারে, দুইজনই পক্ষে হতে পারে বা দুইজনই বিপক্ষে হতে পারে, বা একজন বিপক্ষে একজন পক্ষে হতে পারে। 4 রকমের আউটকাম এখানে ঘটা পসিবল, মানে ঘটা সম্ভব। হাউ মেনি ডিস্টিংক্ট আউটকামস আর পসিবল, এই যে আমি বলেই দিলাম। ড্র এ ভেন ডায়াগ্রাম অ্যান্ড ট্রি ডায়াগ্রাম ফর দিস এক্সপেরিমেন্ট। তো ভেন ডায়াগ্রাম ট্রি ডায়াগ্রাম আপনাদের দরকার নেই, এগুলো ছোটবেলার জিনিসপত্র। লিস্ট অল দ্য আউটকাম ইনক্লুডেড ইন ইচ অফ দ্য ফলোইং ইভেন্ট অ্যান্ড মেনশন whether they are simple or compound event। তো আমার এখানে বলতে হবে যে তারা সিম্পল ইভেন্ট নাকি কম্পাউন্ড ইভেন্ট। তো কি আছে দেখেন, এ নাম্বারের ইভেন্ট, মনে করেন ইভেন্ট 1 নম্বরে কি বলেছে যে বোথ পারসনস আর ইন ফেভার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দুইজনই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পক্ষে।
বি নাম্বারে বলেছে অ্যাট মোস্ট ওয়ান পারসন ইজ এগেনস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন বলেন তো অ্যাট মোস্ট মানে কি, অ্যাট লিস্ট মানে কি, আর অ্যাট মোস্ট মানে কি সেটা বলেন। অ্যাটমোস্ট মানে সর্বোচ্চ একজন। সর্বোচ্চ, হ্যাঁ থ্যাংক ইউ, সর্বোচ্চ। তো আমি যদি এখানে বলি সর্বোচ্চ একজন এগেনস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাহলে সেটা কেমন হবে? সর্বোচ্চ একজন মানে কি? হতে পারে যে দুইজনই পক্ষে, তাই না? দুইজনই পক্ষে হতে পারে, একজন পক্ষে একজন বিপক্ষে হতে পারে, কিন্তু দুইজনই বিপক্ষে হতে পারবে না, কারণ এখানে বলেই দিয়েছে অ্যাট মোস্ট ওয়ান পারসন ইজ এগেনস্ট, সর্বোচ্চ একজন পারসন এগেনস্টে থাকবে, তার মানে দুইজন পারসনই এগেনস্টে হবে না। সি নাম্বারে বলা আছে এক্স্যাক্টলি ওয়ান পারসন ইজ ইন ফেভার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তার মানে একজন পক্ষে একজন বিপক্ষেও হতে পারে, এই ইভেন্টটাকেও আমি ধরবো, আবার একজন বিপক্ষে একজন পক্ষে ওই ইভেন্টটাকেও আমি ধরবো। এই যে 4 রকমের আউটকাম ছিল, ফার্স্টেই দেখেন 4 রকমের আউটকাম ছিল, যে দুইজনই পক্ষে, একজন পক্ষে একজন বিপক্ষে, একজন বিপক্ষে একজন পক্ষে, দুইজনই বিপক্ষে। এই 4 রকমের আউটকাম গুলো নিয়েই কিন্তু ইভেন্ট 1, ইভেন্ট 2, ইভেন্ট 3 গঠন করা হয়েছে। আচ্ছা আপনাদের সহজ করে দিই, যেহেতু ফার্স্টেই তো বুঝবেন না, আমরা নর্মালি এই যে বড় বড় একটা সেন্টেন্সগুলোকে একটা ছোট ছোট লেটারের মধ্যে নিয়ে আসি। তো ফার্স্টে আমি ধরেই নেই যে এফ মানে হচ্ছে ওই পার্সনটা পক্ষে, ফেভার, এ পার্সন ইজ ইন ফেভার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা ধরে নিলাম এফ। আর এতে আমরা ধরে নিলাম এ পার্সন ইজ এগেনস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একজন পার্সন সে কিনা এগেনস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এফ এফ মানে হচ্ছে বোথ পার্সনস আর ইন ফেভার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এফ এ মানে হচ্ছে the first person is in favor and the second is against, আর এফ মানে হচ্ছে the first person is against and the second person is in favor, আর এ মানে both persons are against genetic engineering। তো এইবার ভালো করে দেখেন তো, আমি আগের স্লাইডে এবার যাই। এতে কি বলেছে? both persons are in favor of genetic engineering। এটাকে যদি আমি একটা ইভেন্ট ধরি, সেই ইভেন্টের মধ্যে কোনটা কোনটা যাবে? এই 4টার মধ্যে, 4টা আউটকামের মধ্যে দেখেন both person, এফ হ্যাঁ এ নাম্বার ইভেন্টের মধ্যে, তাহলে কি কি গেল? শুধু এফ এফ। তাহলে এখানে উপাদান কয়টা? এই সেটটার মধ্যে উপাদান কয়টা? দুইটা, না না এক উপাদান, মানে একটা উপাদান, তার মানে এটা হচ্ছে একটা সিম্পল ইভেন্ট। এখন দেখেন আমার বি নাম্বারের কোশ্চেনে ছিল at most one person is against genetic engineering, মানে সর্বোচ্চ একজন পারসন এগেনস্টে হতে পারে, সেটা বাদে সবগুলো আমার এই ইভেন্টের মধ্যে যাবে। তাহলে at most one person is against genetic engineering মানে কি? সর্বোচ্চ একজন এগেনস্টে থাকতে পারে, তার মানে দুইজন এগেনস্টে আছে, মানে এ এই ইভেন্টটা বাদ যাবে, এ এই আউটকামটা বাদ যাবে, সেটা বাদে আর বাদ বাকি সবগুলোই এর মধ্যে আসবে, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ একজন পারসন যেহেতু এগেনস্টে, বুঝতে পারলাম না ম্যাম, আর একটু বুঝাই দিন। তাহলে এফ কে হ্যাঁ ওইটাই আমি বলতেছি, যে সর্বোচ্চ একজন এগেনস্টে হবে, সর্বোচ্চ একজন এগেনস্টে হবে। তো আমার এখানে 4 রকমের আউটকাম আছে, এফ এফ, এফ এ, এফ এ এ। তো আমার এখানে বলা আছে সর্বোচ্চ at most one person is against, তার মানে এ এ এই ইভেন্টের দেখেন, এই এ এই ইভেন্টে এখানে তো দুইজন পারসন, এ এখানে তো দুইজন পারসন এগেনস্টে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাছাড়া এফ এফ মানে একজনও এগেনস্টে নাই, এ এফ মানে একজন এগেনস্টে আছে, এ এফ এখানেও একজন এগেনস্টে আছে, তার মানে এই 3টা আউটকামই আমার এই ইভেন্টের মধ্যে আসবে না, যেহেতু আমার এখানে ইভেন্টে বলাই আছে যে সর্বোচ্চ একজন এগেনস্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আসতে পারে, মানে সর্বোচ্চ একজন এগেনস্টে থাকবে, সেটার সেট গঠন, মানে সেটার একটা ইভেন্ট গঠন করো। তাহলে বোঝা যাচ্ছে না? এফ এফ এটাকে কনসিডার করব, এ এফ এটাকেও কনসিডার করব, এফ এ এটাকেও কনসিডার করব, কারণ আমাকে ইভেন্টটা এমন ভাবে গঠন করতে বলা হয়েছে যে যেখানে কিনা সর্বোচ্চ একজন এগেনস্টে থাকবে, তার মানে দুইজন এগেনস্টে বাদ দিয়ে সবগুলোই আমার এটার মধ্যে কনসিডার করতে পারবো।
24 জন দেখাচ্ছে এখানে, তার মানে আপনারা সবাই এখানে আজকে প্রেজেন্ট আছেন, সবাই প্রেজেন্ট। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক তোর কি আছে। আছে নাকি? তো ডু মোবাইল দিয়ে ডু নিচে ঢুকতে পারি না জমলে সবাই প্রেজেন্ট ক্লাস থাকলে করে তখন অনেক প্রেজেন্ট পাবি সুবিধা নাকি? আছে, তখন আর রোল কল করাই লাগে না। কিন্তু সবাই আছে তো ম্যাডাম। মাত্র জয়েন সবাই আছে, এটা করলে কোন হয় না। অনেক পরে 9:30 বাজে এখন। কোলে কোলে করুন লাগে না। তো কোন লাগে না, তখন কোন না লাগে না। বুঝাতে পেরেছি যে আমি এমন একটা সেট গঠন করব যেখানে কিনা সর্বোচ্চ একজন এগেনস্টে থাকবে। তার মানে সেই সেটের মধ্যে কি কি থাকবে? দুইজনই পক্ষে সেটাও হতে পারে, একজন বিপক্ষে একজন পক্ষে সেটাও হতে পারে, একজন বিপক্ষে একজন পক্ষে সেটাও হতে পারে, কিন্তু দুইজনই বিপক্ষে সেটা কিন্তু হবে না, যেটা এখানে বলা আছে সর্বোচ্চ একজন বিপক্ষে। এবার বোঝা গেছে? তাহলে এই ইভেন্টটার মধ্যে কয়টা আউটকাম আছে? এই ইভেন্টটার মধ্যে, বি ইভেন্টের মধ্যে আউটকাম কয়টা? দুইটা। 3টা। তাহলে এটা কি সিম্পল ইভেন্ট নাকি কম্পাউন্ড ইভেন্ট? কম্পাউন্ড ইভেন্ট। হ্যাঁ, একের অধিক মানে আউটকাম হলেই সেটা হয়ে যায় কম্পাউন্ড ইভেন্ট। দেন বি নাম্বারে, সি নাম্বারে ম্যাম আরেকটা কোশ্চেন ছিল বলেন। ম্যাম ওই যে 3টা আউটকাম দেখাইলেন হ্যাঁ। যেখানে সর্বোচ্চ একজন এগেইনস্টে থাকবে, হ্যাঁ। কিন্তু যখন দুইজনই ফেভারে আছে এফএফ, কিন্তু ওখানে তো কোনো ওখানে কোনো মানে- মানে দেখেন আমি বলি, Against আমি একজনও যদি নাই। বলি আপনাকে সর্বোচ্চ 5 টাকা দেব, তার মানে তো আমি আপনাকে 0 টাকাও দিতে পারি, হয় না? সেখানে হয় না, এটা সম্ভব না। আমি তো বলতে পারি আপনাকে আমি সর্বোচ্চ 5 টাকা দিব, তার মানে কি 5-এর অধিক টাকা আমি দেবই না। 0 টাকাও দিতে পারি, 1 টাকাও দিতে পারি, 2 টাকাও, 3 টাকাও, 4 টাকাও, 5 টাকাও। সেই জন্য বুঝতে পারছি। 0 জন এগেইনস্ট সেটাও আমি এখানে কনসিডার করব। মানে আমি বলছি সর্বোচ্চ 5 টাকা, তো সর্বনিম্ন কত সেটা তো বলিনি। বা আমি যদি বলি সর্বনিম্ন আপনাকে 5 টাকা দিব, তার মানে কমপক্ষে 5 টাকা তো অবশ্যই দিব। 5-এর অধিকও হতে পারে, 6, 7, 8, 9 যে কোনোটা, হাজার হাজার যে কোনোটা হতে পারে, কিন্তু 5-এর কম মানে 4 পর্যন্ত কোনোভাবেই আসবে না। সর্বনিম্ন যদি বলি অ্যাটলিস্ট, এই অ্যাটলিস্ট আর অ্যাটমোস্ট প্রবাবিলিটি চ্যাপ্টারটাই এই অ্যাটলিস্ট এবং অ্যাটমোস্ট এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এটাই খুব ইজি জিনিস, কিন্তু অনেক সময় এটাতেই উল্টাপাল্টা হয়ে যায় আর কি। বুঝতে পারছি। ওকে, দেন আছে হচ্ছে এক্স্যাক্টলি 1% ইজ ইন ফেভার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে এখানে বলে দিচ্ছে সব সরাসরি কোনো সর্বনিম্ন সর্বোচ্চ কিচ্ছু না, এক্স্যাক্টলি 1%। ঠিক ঠিক একজন কি হবে ফেভারে থাকবে, সেটার সেট কি হবে দেখেন, সেটার সেট কি হবে ঠিক ঠিক একজন। তাহলে ভালো করে দেখেন এখানে FA দ্য ফার্স্ট পারসন ইজ ইন ফেভার, এখানেও একজন ফেভারে আছে, আর AF দ্য ফার্স্ট পারসন ইজ এগেইনস্ট এন্ড দ্য সেকেন্ড ইজ ইন ফেভার, এখানেও কিন্তু একজন ফেভারে আছে, এখানেও একজন ফেভারে, এখানেও একজন ফেভারে। তার মানে FA এবং AF এই দুইটা নিয়ে এই সেটটা গঠন হবে, তাই না? যেহেতু বলা গেছে এক্স্যাক্টলি 1%, তার মানে এটা কি? তাহলে এই ইভেন্টটা কি ইভেন্ট? সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট? কম্পাউন্ড ইভেন্ট। হ্যাঁ। ও ম্যাম, ক্লাস টেস্টে এই টাইপসের কোশ্চেন থাকবে, মনে করেন যে হ্যাঁ, ছবি তৈরি করতে বলবো, করে বলবো সিম্পল। জি জি বলেন বলেন। ম্যাম যদি অ্যাট লিস্ট থাকতো তাহলে সেই ক্ষেত্রে ইভেন্টটা কেমন হতো? যদি আমি বলতাম অ্যাটলিস্ট 1% ইজ ফেভারে বলবো নাকি এগেনস্টে বলবো বলেন? এগেনস্ট। যদি বলতাম অ্যাটলিস্ট 1% ইজ এগেনস্ট, তার মানে কমপক্ষে একজন এগেনস্ট থাকবে। তাহলে অ্যাটলিস্ট 1% ইজ এগেনস্ট মানে কি? কমপক্ষে একজন, তার মানে দুইজনই যদি হয় এটাও কনসিডার করব, AF এটাও কনসিডার করব, F এইটা তো বিকেই আছে। হ্যাঁ, তার মানে FA AF AA এই তিনটা হবে আমার অ্যাটলিস্ট 1% ইজ এগেইনস্ট। তার মানে FF টা বাদ যায়, মানে FF টা শুধু বাদ যায়, তাছাড়া এখানে ইনক্লুড হতো A। বুঝা গেছে? একই জিনিস, মানে ঠিক এর উল্টাটা, যেখানে হচ্ছে অ্যাটমোস্ট সেজন্য FF টাকে আমি কনসিডার করেছি, আর যদি বলতাম অ্যাটলিস্ট মানে থাকবেই, অবশ্যই একজন এগেইনস্টে থাকবে, তখন FF এর মধ্যে কোনো এগেইনস্ট নাই, সো FF এই ইভেন্টটা বাদ যেত, বাদ বাকি তিনটা ইভেন্ট হয়ে যেত। বুঝা গেছে? সিম্পল আর কম্পাউন্ড ইভেন্টের একটা বেসিক ডিফারেন্স কি হবে?
সিম্পল এবং কম্পাউন্ড ইভেন্টের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এই যে দেখেন, খুব ভালো করে দেখেন এ নাম্বারে, এটা একটা সেট, কিন্তু সেট না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেহেতু আমি আবদ্ধ করে রেখেছি, সো এটা হচ্ছে সেট। এই সেটের মধ্যে ইভেন্ট কয়টা, সরি ইভেন্ট না, আউটকাম কয়টা? একটা। এফ কিন্তু একটা আউটকাম, এফ এ একটা আউটকাম, এ এফ একটা আউটকাম, এ এ একটা আউটকাম। তার মানে যেই স্যাম্পল স্পেস অথবা যেই ইভেন্টের মধ্যে মাত্র একটা আউটকাম আছে সেটাকে বলা হয় সিম্পল আউটকাম, আর যেই সেটের মধ্যে অথবা যেই ইভেন্টের মধ্যে একের অধিক আউটকাম থাকবে সেটাকে বলা হয় কম্পাউন্ড ইভেন্ট। মানে একটাই থাকে মাত্র একটা, আর একটাই থাকবে একের অধিক। এটাই হচ্ছে সিম্পল এবং কম্পাউন্ডের মধ্যে মেইন পার্থক্য। জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম, ভেন ডায়াগ্রাম, ট্রি ডায়াগ্রাম দরকার নাই। হ্যালো ম্যাম, হ্যাঁ হ্যাঁ, জি বলেন। ম্যাম বলতেছি যে প্রথমটা আমাদের এতে যে এফ এফ আছে, আমরা এটাকে সিম্পল বলতেছি। যদি এটা এই একটাই থাকতো এবং এটা যদি এমন হতো এফ এ, তাহলে কি এটা সিম্পল হতো? হ্যাঁ, এফ এ হলেও সিম্পল হতো, এ এফ যদি হতো এমন ভাবে আমি বলতাম যে আপনি শুধু এই একটাই আসবে, গঠন করেন যে ফার্স্ট পারসন ইজ এগেনস্ট এন্ড দ্য সেকেন্ড পারসন ইজ ইন ফেভার, সেরকম In favor, right. ঠিক করেন, তখন আমার তো এ এফ হতো। আমি যদি বলে দিতাম দুইজন বোথ পারসনস আর এগেনস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেটার একটা ইভেন্ট গঠন করো, তখন আমার তো এই হতো আমার ইভেন্টের মধ্যে একটা মাত্র বুঝতে পারছি ম্যাম, ক্যাটাগরিটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে একটা সেট। হ্যাঁ, একটা সেট এবং সেই সেটের মধ্যে উপাদান কয়টা। হ্যাঁ, এইটাই। দেন ভেন ডায়াগ্রাম, ট্রি ডায়াগ্রাম বাদ, এগুলো দরকার নাই। প্রবাবিলিটি কি? এতক্ষণ তো অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, দেন প্রবাবিলিটি কি? আচ্ছা, এই লাইনটা কেমন যেন অন্যরকম লাগছে। যাই হোক, সমস্যা নেই। দেন প্রবাবিলিটি কি? আপনাদের কাছে আপনারা কি প্রবাবিলিটি এই স্লাইডটা, মানে কি বলে এই ইয়েটা, শীটটা ফটোকপি বলতে কি ডাউনলোড করেছেন? জি ম্যাম। ডাউনলোড করা আছে চ্যাপ্টার 4 প্রবাবিলিটি, এইটা কি ডাউনলোড করা আছে চ্যাপ্টার 4 প্রবাবিলিটি? জি ম্যাম। আমি তাও দেখাই দিচ্ছি। কারণ ওই স্লাইডটার মধ্যে অনেক কিছু মিসিং মনে হচ্ছে, সরাসরি বই পড়লে ভালো হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চ্যাপ্টার 4, এই যে চ্যাপ্টার 4, এখান থেকেই আমি মেইনলি ওই স্লাইডটা করছিলাম, ওই স্লাইডে ঠিকমতো আমার পড়া হয়নি, আমি মেইনলি চ্যাপ্টার 4ই পড়াই। তো দেখেন এখানে সব কিছুই আছে, ওই সেম জিনিসই আছে। 4.1 আপনারা একটু লিখে নেন কোনটা পড়তে হবে, বইয়ের সব কিছু তো পড়তে হবে না, লিখে নেন। 4.1 এগুলো পড়ানো শেষ, এই আউটকাম এগুলো শেষ। ভেন ডায়াগ্রাম, ট্রি ডায়াগ্রাম লাগবে না। এই যে ওই সেম জিনিসই, ইভেন্ট কি, সিম্পল ইভেন্ট কি, কম্পাউন্ড ইভেন্ট কি, এগুলো পড়ানো শেষ। ওই যে ওই সেম এক্সাম্পলই 4.6। দেন ক্যালকুলেটিং প্রবাবিলিটি 4.1 করবেন, দেন 4.2 হচ্ছে ক্যালকুলেটিং প্রবাবিলিটি। তো আপনারা এই শীটটাই মেইনলি পড়বেন, শীটের সব কিছু পড়তে হবে না, কি কি পড়তে হবে না আমি বলে দিব, কারণ ওই স্লাইডটাতে দেখতেছি অনেক কিছু মিসিং, কেমন যেন লাগতেছে, মানে এটা আছে তো এটা নাই। আমি ওটা ক্লাসে পড়াতাম, ক্লাসে আমি অনেক কিছু বোর্ডে লিখতাম, তো বোর্ডে ওগুলো লিখে দিতাম, আর মানে অনেক কিছু আমি ফাঁকা রাখতাম আর কি, ওগুলো ক্লাসে লিখে দিতাম। কিন্তু এখন তো আর বোর্ডে লেখা সম্ভব না, তো সরাসরি বইতে চলে যাওয়াই ভালো। ওকে, তো হচ্ছে ক্যালকুলেটিং প্রবাবিলিটি জিনিসটা কি? প্রবাবিলিটি হচ্ছে, মানে নর্মাল সেন্সে বলেন তো প্রবাবিলিটি জিনিসটা কি? প্রবাবিলিটি কি? মেইনলি যে কোনো কিছু ঘটার একটা সম্ভাবনা, তাই না? চান্স অফ অকারেন্স, একটা কিছু হবে কি হবে না এরকম, তাই না? যে আজকে বৃষ্টি হবে নাকি বৃষ্টি হবে না, এরকম একটা সম্ভাবনা। ঘটার সম্ভাবনা তো ম্যাডাম সংখ্যায় প্রকাশ করা হচ্ছে প্রবাবিলিটি। হ্যাঁ, কোনো কিছু এই যে এখানেই সেটাই দেওয়া আছে, প্রবাবিলিটি ইজ নিউমেরিক্যাল মেজার অফ দ্য লাইভলিহুড মানেই সম্ভাব্যতা। তো কোনো কিছু সম্ভাব্যতা, এটাকে আমি যদি সংখ্যা দ্বারা প্রকাশ করি যে এটার সম্ভাবনা হচ্ছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 3/5, এরকম একটা সংখ্যা দ্বারা প্রকাশ করি, নিউমেরিক্যালি প্রকাশ করি, তখন সেটাকে বলা হয় প্রবাবিলিটি অফ ওই মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা এটা।
মেনলি এটাই হচ্ছে প্রবাবিলিটি ইজ এ নিউমেরিক্যাল মেজার অফ দ্য লাইকলিহুড দ্যাট এ স্পেসিফিক ইভেন্ট, যে কোনো একটা স্পেসিফিক ইভেন্ট উইল অকার। অন্তরা, অন্তরা কি এই ক্লাসে? অন্তরা জি ম্যাম, উনি 191 ব্যাচের, উনি আমাদের সাথে ক্লাস করবে ম্যাম, অ্যাডভাইজিং করেছে। নতুন নতুন? জি ম্যাম, ম্যাম 191 ব্যাচের। ও 191, আচ্ছা 191। আপনার আইডি কত? অন্তরা। 1034। আপনি গত সেমিস্টারে করেননি ক্লাস? জি ম্যাম, গত সেমিস্টারে করেছিলাম, আমার একটু অ্যাডভাইসিং প্রবলেম ছিল, দেন তো হয় নাই, আবার আমাকে এখানে আসা লাগছে, ও প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। না 191 ব্যাচ তো গত সেমিস্টারে আমি ক্লাস নিয়েছিলাম। তো সরি দেখতে পাচ্ছেন ক্যালকুলেটিং প্রবাবিলিটি 4.2। জি ম্যাম। আচ্ছা, দেন দেয়ার আর টু প্রপার্টিজ অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটির দুইটা প্রপার্টি আছে। ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট, মানে ইভেন্টটা আমার সিম্পল ইভেন্টও হতে পারে, ইভেন্টটা আমার কম্পাউন্ড ইভেন্টও হতে পারে, মানে যে কোনো একটা ইভেন্ট হোক না কেন সেই ইভেন্টের প্রবাবিলিটি অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। অলওয়েজ যে কোনো কিছু প্রবাবিলিটি হয় একদম 0 হয়ে যাবে। তো 0 হয় কিসের প্রবাবিলিটি বলেন তো? কিসের প্রবাবিলিটি একদম 0 হয়ে যায়? একটা একদম মিথ্যা কথার প্রবাবিলিটি 0 হয়, তাই না? আমি যদি বলি ম্যান ক্যান লিভ উইদাউট ব্রিদিং, মানে মানুষ নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া বাঁচতে পারে, তো এটার প্রবাবিলিটি কত হবে? আবার চিরন্তন সত্য একদম, মানে সূর্য পশ্চিম দিকে ওঠে, প্রতিদিনই তো উঠতেছে, সো কালকে সূর্য কোন দিকে উঠবে? তো আমি যদি বলি পশ্চিম দিকে উঠবে, এটা সম্ভাবনা কত? 1, তাই না? মানে এখানে তো 0 বলার কোনো কারণই নাই, মানে একদম 1, 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা ভ্যালু থাকার কোনো কারণই নাই। একদম চিরন্তন সত্যগুলো হয় সেটার প্রবাবিলিটি হয় 1, আর একদম মানে একেবারে টোটাল মিথ্যা কথা, যেটা একদমই মানে যেটা অসম্ভব ব্যাপার, যেটা পুরোপুরি অসম্ভব ব্যাপার, সেটাকে বলা, সেটার প্রবাবিলিটি হয় 0। এটা বাদে, এই দুইটা জিনিস বাদে এই দুনিয়ার সমস্ত কিছুর প্রবাবিলিটি হচ্ছে 0 থেকে 1 এর মধ্যেই লাই করে। সবকিছুরই একটা প্রবাবিলিটি থাকে। মনে করেন আপনি একদমই একটা অসম্ভব একটা কথা বলছেন, কিন্তু সেই জিনিসটাও কিন্তু ঘটে যেতে পারে। মানে সারা পৃথিবীতে অনেক অসম্ভব জিনিসও কিন্তু সম্ভব হয়ে যাচ্ছে, তাই না? সো সবকিছুর প্রবাবিলিটি, সবকিছুর একটা প্রবাবিলিটি আছে। এই জন্য বলে প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1 এর মধ্যেই লাই করে। 1 এর বেশিও হতে পারে না, 0 এর নিচে হতে পারে না, কিন্তু 0 থেকে 1 এর মধ্যেই। আর 2 নাম্বার প্রপার্টিটা হচ্ছে দ্য সাম অফ দ্য প্রবাবিলিটি অফ অল সিম্পল ইভেন্টস, মানে সবগুলো সিম্পল ইভেন্টের যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিকে আমি যদি যোগ করি, সেই যোগফল হবে আমার 1। দেখেন খুব ভালো করে যে যোগ করব কিসের প্রবাবিলিটি? অনলি সিম্পল ইভেন্টের, মানে যেই সব প্রবাবিলিটির, মানে যেই সব ইভেন্টের মধ্যে মাত্র একটা করে আউটকাম থাকে, সেই সকল প্রবাবিলিটির যোগফল হবে আমার 1। আমি কম্পাউন্ড ইভেন্টের প্রবাবিলিটি হচ্ছে সেটার যোগফলের কথা এখানে বলা নাই, only simple ইভেন্টের কথা বলা আছে। The sum of the probability of all simple event or final outcome for an experiment denoted by summation। এই সামেশন চিহ্নটা মানেই বোঝাচ্ছে যোগফল। সামেশন অফ প্রবাবিলিটি অফ আই এর মান 1, 2, 3, 4 তোমার ডট অনেক দূর পর্যন্ত n পর্যন্ত যাইতে পারে, সেইগুলোর যোগফল হবে আমার 1। তো probability of E1, probability of E2 এটা দেখানো হয়নি, যাই হোক ওটা পরে দেখাবো। এই হলো দুইটা আমার প্রবাবিলিটির দুইটা প্রপার্টি। এই পর্যন্ত শেষ।
এখন প্রবাবিলিটির ডেফিনিশন তিন রকমের কনসেপ্ট, মানে তিন রকমের কনসেপচুয়াল অ্যাপ্রোচ, তিন রকমের অ্যাপ্রোচের মাধ্যমে আমরা বলতে পারি। তো ফার্স্ট অ্যাপ্রোচটা হচ্ছে, ফার্স্টটাকে বলা হয় ক্লাসিক্যাল প্রবাবিলিটি, আরেকটা আছে রিলেটিভ প্রবাবিলিটি, আর একটা আছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। তো ক্লাসিক্যাল প্রবাবিলিটিটা কি সেটা আমরা এখন দেখতে পাবো। মনে করেন two or more outcomes that have the same probability of occurrence are said to be equally likely outcomes. সবার প্রথমে মানে আউটকামটা কি, আউটকাম আর ইভেন্টটা কি সেটা আমি মানে বলে দিচ্ছি। যে মনে করেন একটা কয়েন আমি টস করলাম, টস করলে আমার আউটকাম হচ্ছে হেড এবং টেইল। তো তার মানে টোটাল আউটকাম দুইটা, টোটাল আউটকাম দুইটার মধ্যে একটা ঘটনা ঘটার সম্ভাবনা কত, 1/2। এই 1/2 এটাই হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি, যে নাম্বার অফ দ্যাট ইভেন্ট, যে ইভেন্ট আমি চাচ্ছি যে হেড আসার সম্ভাবনা কত, নাম্বার অফ দ্যাট ইভেন্ট বাই টোটাল নাম্বার অফ ইভেন্ট। আমার কতগুলো আউটকাম এখানে আছে, আউটকাম আর ইভেন্ট একই জিনিস, কতগুলো আউটকাম আছে। তো হেড আসার সম্ভাবনাও আমার হাফ, টেইল আসার সম্ভাবনাও হাফ, মানে যতগুলো আউটকাম ওখানে আছে সবগুলো আসার সম্ভাবনায় যদি একদম ইকুয়াল হয় তখন সেই মানে আউটকামগুলোকে বলা হয় ইকুয়ালি লাইকলি আউটকাম। তো ক্লাসিক্যাল প্রবাবিলিটি রুলটা কি, ক্লাসিক্যাল প্রবাবিলিটি রুল হচ্ছে প্রবাবিলিটি অফ ইআই। ই মানে হচ্ছে সিম্পল ইভেন্ট, এখানে ই দ্বারা বোঝাচ্ছে ইভেন্ট, এবং ইআই মানে হচ্ছে একটা সিম্পল ইভেন্ট। তো সিম্পল ইভেন্টের মধ্যে আউটকাম কয়টা থাকে বলেন তো? একটা, সেই জন্য উপরে দেখেন দিয়েছে 1। সিম্পল ইভেন্টের প্রবাবিলিটি মানে ইকুয়াল টু 1 বাই টোটাল নাম্বার অফ আউটকাম। আমার টোটাল যতগুলো আউটকাম, একটা এক্সপেরিমেন্ট, যে কোনো এক্সপেরিমেন্ট হতে পারে, সেই এক্সপেরিমেন্টের যতগুলো আউটকাম আছে টোটাল নাম্বার অফ আউটকাম চলে যাবে নিচে। আর সিম্পল ইভেন্টে যেহেতু সবসময় একটাই আউটকাম থাকে সেজন্য উপরে থাকবে 1, তাহলে 1 বাই টোটাল নাম্বার অফ আউটকাম, এটা হলো সিম্পল ইভেন্টের প্রবাবিলিটি রুল। আর কম্পাউন্ড ইভেন্ট, মনে করেন ইভেন্ট হচ্ছে এমন একটা কম্পাউন্ড ইভেন্ট যেটার মধ্যে উপাদানের সংখ্যা হচ্ছে গিয়ে একের বেশি, তো তখন আমার কি হয়ে যাবে, নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু এ, মানে প্রবাবিলিটি অফ এ যদি কম্পাউন্ড ইভেন্ট হয় তাহলে ওই সেটে বা ওই সেটের মধ্যে যতগুলো আউটকাম থাকবে সেই সংখ্যাটা চলে যাবে উপরে, আর নিচে সেম একই জিনিস, টোটাল নাম্বার অফ আউটকাম, টোটাল নাম্বার অফ আউটকাম। তাহলে এই যে একটা এক্সাম্পল আমি দেখিয়েছিলাম, এই যে এখানে যেরকম বোথ পারসনস আর ইন ফেভার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা ছিল হচ্ছে আমার সিম্পল ইভেন্ট, আর অ্যাট মোস্ট 1 পারসন ইজ এগেইনস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন আমি শুধুমাত্র এখানে একটা ইভেন্ট গঠন করেছিলাম, তো আমি যদি এখন বলি এখানে ক্যালকুলেট the probability of at most 1 person is against genetic engineering, তার মানে আমি এই জিনিসটাকে কি করব, এইটা প্রবাবিলিটি কত, এই জিনিসটা হওয়ার প্রবাবিলিটি কত সেটা আমি বের করতে চাচ্ছি। তাহলে সেটার সূত্র কি হবে বলেন তো, যে এই বি নাম্বারটা এটা আমি শুধুমাত্র ইভেন্ট বের করেছিলাম, কিন্তু আমি এখন চাচ্ছি এটার প্রবাবিলিটি কত হবে, যে ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি অফ অ্যাট মোস্ট 1 পারসন ইজ এগেইনস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা হওয়ার সম্ভাবনা কত। উপরে চলে যাবে আমার নাম্বার অফ ফেভারেবল আউটকাম, ডি তে কয়টা উপাদান আছে, ফেভারেবল আউটকাম কয়টা আছে, 3টা। আর টোটাল নাম্বার অফ আউটকাম কয়টা, 4টা। এই যে একটু আগে তো এখানে 4টা ইভেন্ট ভেন ডায়াগ্রামের মধ্যে, যে এফ 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 এ এ এফ এ এ, মানে 4টা ইভেন্ট, এফ 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 এ এ এফ এ এ। তার মানে এটার যদি প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে বলি তাহলে কি হবে, 3/4, তাই না? হ্যাঁ, আর আমি যদি এই সি নাম্বারে বলি যে ফাইন্ড আউট দ্য বা ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 1 পারসন ইজ ইন ফেভার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তখন কত হবে, 2/4। হ্যাঁ, থ্যাংক ইউ, 2/4। এটাই হচ্ছে, এটাকে বলা হয় ক্লাসিক্যাল প্রবাবিলিটি রুল। ক্লাসিক্যাল প্রবাবিলিটি রুল, এই যে নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু এ বাই টোটাল নাম্বার অফ আউটকাম ফর দ্য এক্সপেরিমেন্ট। তো এবার বলেন তো, মানে এটা খুবই ইজি একটা জিনিস, এটা পড়েন, পড়ে এটার অ্যান্সার কত বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা।
হেড আসার সম্ভাবনা কত, টেল আসার সম্ভাবনা কত বলেন তো? খুবই সহজ, 0.50 2/1 তাহলে 0.5 দুইটাই হবে 0.5। প্রবাবিলিটি অফ হেড হবে, যেহেতু হেড মানে কি একটা মাত্র ইভেন্ট, 1 বাই টোটাল নাম্বার অফ আউটকাম আছে দুইটা, 1/2 1/2 0.5 এটা কত হবে বলেন তো? ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অবটেইনিং অ্যান ইভেন নাম্বার ইন ওয়ান রোল অফ এ ডাই। ইভেন নাম্বার মানে বোঝেন, ইভেন মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা। আর ডাই হচ্ছে একটা লুডুর গুটি, লুডুর ছক্কা মানে লুডুর গুটিতে যদি আমি রোল করি তাহলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 3/6 হ্যাঁ 3/6। Yes, কারণ আমার জোড় সংখ্যা আছে 3 রকম, 2 4 6, আর টোটাল নাম্বার অফ আউটকাম আছে কয়টা? 6টা। তার নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই টোটাল নাম্বার অফ আউটকাম, এটা হলো ক্লাসিক্যাল প্রবাবিলিটি রুল। ও সরি, এখানে প্রবাবিলিটি অফ হেড হবে না, এখানে কিন্তু আপনারা ঠিক করে নিন প্রবাবিলিটি অফ ইভেন নাম্বার বা প্রবাবিলিটি অফ এতে যেহেতু 2 4 6 সকল ইভেন নাম্বারের সেট এখানে বুঝিয়েছে, প্রবাবিলিটি অফ এ হবে, এখানে একটু ঠিক করে নিন। এখন কে জয়েন করতেছেন এত দেরিতে? রবিন দাস। রবিন দাস কে? রবিন দাস ম্যাম জয়েন করাই দেন ম্যাম, ওয়াজটা অনেক কষ্ট হয়েছে। বুঝতে পেরেছি। রবিন দাস, আপনার আইডি কত? 191 046 ম্যাম। 0 কত? 19204 192047033। ওকে 047। এত দেরিতে কেন জয়েন করেছেন? ডেট টু দিস আমারে কি আপনি এর আগে ক্লাস করেছেন? এর আগের ক্লাসগুলা? ম্যাম কত ক্লাস করেছে ম্যাম? আচ্ছা আচ্ছা ওকে। হয়তো আজকে তার করছেন মানে হয়তো আপনারা class। 26 জন অ্যাটেন্ড করেছেন। 26 জনের নাম কি ইউএমএস এ আছে? আপনাদের সবার নাম জি ম্যাম, ইউএমএস এ আছে ম্যাম, সবার নাম ইউএমএস এ অ্যাড হয়েছেন আপনারা সবাই, তাই তো? জি ma'am। আচ্ছা, ইউএমএস এ অ্যাড না হলে তখন কিন্তু আমার আবার প্রবলেম হয়, তাদের রোল নাম্বারগুলো আমার আবার আলাদা করে লিখে রাখতে হয়, মানে খুব সমস্যা। ওকে, তো যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন স্লাইড 3/6, এটা তো খুব ইজি হয়ে গেল। দেন আমি আরেকটা যদি কোশ্চেন বলি যে এটার অ্যান্সারটা বলেন। ইন এ গ্রুপ অফ 500 ওমেন, 500 জনের একটা ওমেনের গ্রুপ, সেই গ্রুপ থেকে কি হয়েছে 120 জন 120 হ্যাভ প্লেড গলফ অ্যাট লিস্ট ওয়ান্স। জীবনে একবার হলেও সে গলফ একটা খেলা, নাম শুনেছেন তো, গলফ খেলেছে। সেই 500 জন ওমেনের মধ্যে 120 জন গলফ খেলেছে জীবনে একবার হলেও, অ্যাট লিস্ট ওয়ান্স। তো সাপোজ ওয়ান অফ দিস 500 ওমেন ইজ র্যান্ডমলি সিলেক্টেড। তো এর মধ্যে থেকে মানে 500 জনের মধ্যে থেকে একজনকে আমি একদম র্যান্ডমলি সিলেক্ট করলাম। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট শি হ্যাজ প্লেড গলফ অ্যাট লিস্ট ওয়ান্স? এটার প্রবাবিলিটিটা কত? মানে 120/500। হ্যাঁ, থ্যাংক ইউ। যে রেজাল্ট আসবে ওইটাই। হ্যাঁ একদম সেইটাই, প্রবাবিলিটি একদম ইজি একটা জিনিস। এই যে 120 of these 500 women are included in the event that the selected woman has played golf at least once. তার মানে probability of selected woman has golf at least once, এটা হওয়ার সম্ভাবনা যেটা 120 জন আছে ওর মধ্যে খেলেছে ওই খেলাটা, গলফ খেলাটা, আর টোটাল নাম্বার অফ আউটকাম আছে 500, তার মানে 120/500, এটাই হবে आंसर। দেন আছে হচ্ছে কনসেপচুয়াল অ্যাপ্রোচ। আরেকটা এতক্ষণ দেখালাম হচ্ছে ক্লাসিক্যাল অ্যাপ্রোচগুলো, ক্লাসিক্যাল প্রবাবিলিটি রুল। এখন সেম সেই রকমই এটাকে বলা হয় রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাজ অ্যান অ্যাপ্রক্সিমেশন অফ প্রবাবিলিটি। রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি? এতক্ষণ আমরা একটা ঘটনা মানে একটা এক্সপেরিমেন্ট একবারই ঘটেছিল, একবার ঘটার ফলে প্রবাবিলিটিটা বের করেছি। এখন আমার যদি একটা ঘটনা মানে একই রকম একই জিনিস বারবার ঘটে এগেইন এন্ড এগেইন রিপিটেড ইট, দেন আমার প্রবাবিলিটিটা কত সেটা যদি আমি বের করতে চাই তখন সেটাকে বলা হয় রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ অফ প্রবাবিলিটি। মানে আমি একটা কয়েন 10 বার টস করলাম, 10 বার টস করে মানে একটু আগে দেখলাম একটা কয়েন একবার টস করলে হেড আসার সম্ভাবনা হয় হাফ, টেল আসার সম্ভাবনা হয় হাফ। এখন
আমি যদি একটা কয়েন 10 বার টস করি, 10 বার টস করার পরে আমি যদি জানতে চাই যে হেড আসার সম্ভাবনা কত, তো 10 বার টস করার ফলে মনে করেন আমার হেড আসলো 5 বার, আর টোটাল আমি রিপিট করলাম এই এক্সপেরিমেন্টটা কতবার, 10 বার, তাহলে 5/10 হবে আমার হেড আসার সম্ভাবনা। 10 বার টস করার ফলে হেড আসার সম্ভাবনা 5/10, এটা হবে আমার প্রবাবিলিটি। বোঝা গেছে জিনিসটা কি, যে ইফ অ্যান এক্সপেরিমেন্ট ইজ রিপিটেড n টাইমস এন্ড অ্যান ইভেন্ট এ, মানে ইভেন্ট এতে আমার বলতে পারি আমি টেইল আসার সম্ভাবনা কত সেটাও বলতে পারি, হেড আসার সম্ভাবনা কত সেটাও বলতে পারি, যে কোনো একটা কিছু ইভেন্ট, সেই ইভেন্টটা অবশ্যই কি হবে, কম্পাউন্ড ইভেন্ট। ইফ অ্যান সরি কম্পাউন্ড না, যে কোনো হতে পারে, সিম্পল ইভেন্ট হোক, কম্পাউন্ড ইভেন্ট হোক, যেটা আমি চাই সেটাই হবে আমার, মানে সেটার প্রবাবিলিটি আমি বের করতে পারবো। If an experiment is repeated n times and event A is observed f times, f সংখ্যক বার যদি ওই ঘটনাটা ঘটে, then according to the relative frequency concept of probability of A equal to হবে f by n, number of frequency of occurring that event by total number of repeated time, মানে আমি কতবার এই এক্সপেরিমেন্টটা মানে এই একই ঘটনাটা কতবার ঘটালাম, একবার, 2 বার, 3 বার, 100 বার হতে পারে, 1000 বার হতে পারে, সবগুলোর মধ্যে আমি গণনা করে দেখব কতবার আমি হেড আসছে, সেটা হবে নাম্বার অফ ফ্রিকোয়েন্সিতে, আর টোটাল নাম্বার অফ রিপিটেড টাইম হবে n, f বাই n হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রবাবিলিটি। ওকে, দেন এই এক্সাম্পলটাও ভেরি ইজি। বলেছে মনে করেন যে 10 of the 500 randomly selected cars manufactured at a certain factory are found to be lemons. লেমন মানে হচ্ছে গাড়ির ত্রুটি, লেমনস হচ্ছে ত্রুটিপূর্ণ গাড়ি। মনে করেন আমি 500 মানে অবজার্ভ করলাম একটা ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরিতে গিয়ে যে প্রতি 500টা গাড়ি ওরা যে প্রডিউস করতেছে তার মধ্যে 10টা করে গাড়িতে কোনো না কোনো চাকায় প্রবলেম হয়, মানে এখানে ওখানে বিভিন্ন জায়গায় প্রবলেম থাকতে পারে, তার মানে প্রতি 500টার মধ্যে 10টা গাড়ি লেমন হয় বা ত্রুটিপূর্ণ হয়। তো অ্যাজিউমিং দ্যাট the lemons are manufactured randomly, মানে কোন গাড়িতে যে লেমন হবে, কোন গাড়িতে যে ত্রুটিপূর্ণ হবে আমি আগে থেকে বলতে পারি না। আমি গাড়িটা পুরোপুরি আমার প্রডিউস হয়ে যাওয়ার পরে হয়তো গাড়িটা চালাতে গিয়ে বা গাড়িটা মানে একদম মার্কেটে করতে গিয়ে, মানে মার্কেটে তোলার সময় আমি দেখতে পেলাম যে হ্যাঁ এইখানে একটা প্রবলেম বা এরকম একটা প্রবলেম দেখা দিল। তো এটা যদি একদম র্যান্ডমলি হয় তাহলে আমার প্রবাবিলিটি কি চেয়েছে, what is the probability that the next car manufactured at this auto factory, মানে ওই অটো ফ্যাক্টরিতে নেক্সট যে গাড়িটা তৈরি হবে সেটা লেমন হওয়ার সম্ভাবনা কত, বলেন তো এটা কত হবে? 10/500। হ্যাঁ, ভাগ করে ফেলা করবেন, 500 হবে হচ্ছে গাড়িটা লেমন হওয়ার সম্ভাবনা। এই তো, থ্যাংক ইউ। যেহেতু এখানে বলাই আছে যে let n denotes the total number of car in the sample and f is the number of lemon in n সংখ্যকের মধ্যে f হচ্ছে নাম্বার অফ লেমন বা ত্রুটিপূর্ণ হওয়ার সংখ্যা, তাহলে n এর মান 500, f এর মান 10, f by n next car is lemon হয়ে গেল। তো আমি বের করলাম, এটা বের করার পরে আমার ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচের মধ্যে আমি দেব, এখানে একটা টেবিল তৈরি করব, টেবিলে কার হচ্ছে গুড কার এবং লেমন কার, ভালো গাড়ি এবং ত্রুটিপূর্ণ গাড়ি। তো এফ এর সংখ্যা কত, যেহেতু আমার 10টা গাড়ি, প্রতি 500টার মধ্যে 10টা করে গাড়ি হচ্ছে আমার ত্রুটিপূর্ণ থাকে, তার মানে ভালো গাড়ির সংখ্যা কত, 490, আর লেমন গাড়ির সংখ্যা 10, টোটাল নাম্বার অফ গাড়ি 500 হয়ে গেল। এখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে, মানে ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্যাটাগরি বাই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এটাই হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, যে 490 ভাগ দিলাম টোটাল নাম্বার অফ আমার ফ্রিকোয়েন্সি আছে, টোটাল নাম্বার 500, 490/500, তার মানে 0.98% গাড়ি আমার ভালো উৎপন্ন হয়। ওই অটো ফ্যাক্টরিতে 98% গাড়ি হচ্ছে ভালো উৎপন্ন হয়, আর 0.2% মানে 0.02 মানে 2% গাড়ি আমার লেমন বা ত্রুটিপূর্ণ উৎপন্ন হয় ওই অটো ফ্যাক্টরিতে। এখন দেখেন ভালো করে খেয়াল করে, রিলেটিভ ফ্রিকোয়েন্সির যোগফল অলওয়েজ 1 হবে, রিলেটিভ ফ্রিকোয়েন্সির যোগফল অলওয়েজ 1 হবে, এই দুইটা যোগ করে দেখেন 1 হয়েছে।
ল অফ লার্জ নাম্বার এখন পড়তে হবে না। আরেকটা কনসেপচুয়াল অ্যাপ্রোচ আছে প্রবাবিলিটির, যেটাকে বলা হয় সাবজেক্টিভ প্রবাবিলিটি। তো সাবজেক্টিভ প্রবাবিলিটি, এতক্ষণ আমরা কিন্তু কি কি পড়লাম, যে এই জিনিসটা ঘটার সম্ভাবনা কত, ওই জিনিসটা কয়বার ঘটেছে, বাই টোটাল নাম্বার অফ ঘটনা, এরকম করে করে আমি হচ্ছে প্রবাবিলিটি বের করলাম। এখন সাবজেক্টিভ প্রবাবিলিটিতে কি, এরকম কোনো সংখ্যা আমার বলে দেওয়া থাকবে না। আমি কিসের উপর বেস করে প্রবাবিলিটি বের করব? দেখেন, subjective probability is the probability assigned to an event based on subjective judgment, experience, information and belief. মনে করেন আমি জাজ করে আমার কাছে মনে হচ্ছে এই ছেলেটা ভালো, তাহলে আমি বলবো যে তার মানে ছেলেটা ভালো, মানে ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। তার সাথে কথাবার্তা বলে মনে হচ্ছে হ্যাঁ তার মানে মোটামুটি সে ভালো। তার মানে আমি তো এখানে বলতে পারছি না সে 50% ভালো বা তার ভালো হওয়ার সম্ভাবনা 5/6, এরকম কোনো সংখ্যা দ্বারা আমি মেজার করতে পারছি না। তার জাজমেন্ট দ্বারা বা আমার এক্সপেরিয়েন্সের দ্বারা বা আমি কারো কাছ থেকে ইনফরমেশনের দ্বারা বা আমার বিশ্বাস সম্ভাবনা ক্যালকুলেট করলাম বা কতখানি হতে পারে আমি ক্যালকুলেট করলাম। এটাই হচ্ছে মেইনলি সাবজেক্টিভ প্রবাবিলিটি। বোঝা গেছে? ওকে, দেন 4.3 কাউন্টিং রুল, এগুলো পড়তে হবে না, লিখে রাখেন। কাউন্টিং রুল 4.3 এটা পড়তে হবে না। আচ্ছা, দেন 4.4 মার্জিনাল অ্যান্ড কন্ডিশনাল প্রবাবিলিটি। এটাও খুবই সহজ। মার্জিনাল অ্যান্ড কন্ডিশনাল প্রবাবিলিটি। Suppose all 100 employees of a company were asked whether they are in favor or against of paying high salary to CEO of US company. ইউএস এর যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানির সকল মানে 100 জন এমপ্লয়ির কাছে জিজ্ঞাসা করা হলো তাদের সিইওদের হাই স্যালারি দেওয়ার পক্ষে কয়জন, বিপক্ষে কয়জন। তো ভালো করে খেয়াল করে দেখেন, আমি ফার্স্টে কি করেছি, 100 জন এমপ্লয়ি নিয়েছি। তো 100 জন এমপ্লয়ির মধ্যে কতজন ছেলেও হতে পারে, কতজন মেয়েও হতে পারে, তাই না? 100 জন এমপ্লয়ির মধ্যে কতজন ছেলে কতজন মেয়ে হয়েছে। সো তাদের মধ্যে আমি আবার জিজ্ঞাসা করতেছি, সরি দেখতে পাচ্ছেন আপনারা মার্জিনাল আর কন্ডিশনাল প্রবাবিলিটি? জি ম্যাম। আচ্ছা, তো 100 জন এমপ্লয়ির মধ্যে কেউ ছেলে হতে পারে কেউ মেয়ে হতে পারে। তাদের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম কি তারা কতজন সিইওদের হাই স্যালারি দেওয়ার পক্ষে, কতজন বিপক্ষে। তার মানে দেখেন আমার এখানে কিন্তু একটা 2/2 কন্টিনজেন্সি টেবিল হয়ে গেল। ছেলেদের মধ্যে পক্ষে কতজন, মেয়েদের মধ্যে পক্ষে কতজন, ছেলেদের মধ্যে বিপক্ষে কতজন, মেয়েদের মধ্যে বিপক্ষে কতজন। তার মানে একটা 2/2 এরকম একটা কন্টিনজেন্সি টেবিল তৈরি হয়ে গেল না, যে ইন ফেভারে আছে কতজন, এগেইনস্টে আছে কতজন, মেল আছে কতজন, ফিমেল আছে কতজন, তাই না? এরকম 2-ওয়ে ক্লাসিফিকেশন টেবিল অথবা এটাকে বলা হয় 2-ওয়ে কন্টিনজেন্সি টেবিল, এর মাধ্যমে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে পারি। কন্ডিশনাল এবং মার্জিনাল প্রবাবিলিটি। মার্জিনাল প্রবাবিলিটি হলো এতক্ষণ যতগুলো প্রবাবিলিটি আমি বের করলাম, এতক্ষণ যতগুলো প্রবাবিলিটি ক্যালকুলেট আপনারা করলেন, সবগুলোই হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটির মধ্যে। আর কন্ডিশনাল প্রবাবিলিটিটা কি, আমি মনে করেন একটা কন্ডিশন দিয়ে দিব। কন্ডিশনটা কি, যে আজকে বৃষ্টি হলে আপনার ভার্সিটিতে যাওয়ার সম্ভাবনা কত। তার মানে বৃষ্টি হবে কি হবে না সেটার উপরে আমার ভার্সিটিতে যাওয়াটা নির্ভর করতেছে। তার মানে আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি যে বৃষ্টি হলে, তার মানে একটা কন্ডিশন আমার দেওয়া থাকবে বৃষ্টি হলে। তো আমি তখন আমি ভার্সিটিতে যাব নাকি যাব না, মানে একটা কোশ্চেন। এই টাইপসের যেসব প্রবাবিলিটি থাকবে সেগুলোকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। তো আমার উপরে ছকটা বুঝতে পারেন? ছকটা, হ্যাঁ ছকটা আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে একটু মার্জিনাল এবং কন্ডিশনাল প্রবাবিলিটি আপনাদের বুঝতে হবে। মার্জিনাল প্রবাবিলিটিটা কি? মার্জিনাল প্রবাবিলিটি ইজ দ্য প্রবাবিলিটি অফ এ সিঙ্গেল ইভেন্ট, একটা সিঙ্গেল ইভেন্টের উইদাউট কনসিডারেশন অফ এনি আদার ইভেন্ট। মনে করেন অনেকগুলো ঘটনা ঘটলো, তার মধ্যে আমি একটা সিঙ্গেল ইভেন্ট ঘটার সম্ভাবনা চাচ্ছি, মাত্র একটা সিঙ্গেল ইভেন্ট। সেটা আবার কি একদম অন্য কোনো ইভেন্টের উপর সেটা নির্ভর করতেছে না, অন্য কোনো ইভেন্টকে সে কনসিডার করতেছে না, জাস্ট আমি একটা ইভেন্টের প্রবাবিলিটি জানতে চাচ্ছি, সেটাই হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি। যেমন এই যে এখানে দেখেন
এই মানে এখানে কিভাবে আমার কন্টিনজেন্সি টেবিলটা করা হয়েছে সেটা আমি বলি। আমার ফার্স্টেই বলা ছিল কতজন 100 জন এমপ্লয়ের মধ্যে আমি জিজ্ঞাসা করেছি কতজন পক্ষে আছে এবং কতজন বিপক্ষে আছে ফর পেইং হাই স্যালারি টু সিইওদের বেশি স্যালারি দেওয়ার পক্ষে কতজন বিপক্ষে কতজন। তো দেখেন ভালো করে, মেইলের মধ্যে ইন ফেভারে আছে 15 জন, মেইলের মধ্যে এগেনস্টে আছে 45 জন, টোটাল নাম্বার অফ মেইল হচ্ছে 60 জন। ফিমেইলের মধ্যে পক্ষে আছে 4 জন, ফিমেইলের মধ্যে বিপক্ষে আছে 36 জন, টোটাল নাম্বার অফ ফিমেল হলো 40 জন। দেখেন 40-এর সাইড 100। আবার টোটাল ইন ফেভারের মধ্যে মানে মেল এবং ফিমেলের মধ্যে টোটাল পক্ষে আছে কতজন 15 এবং 4 19 জন, আর টোটাল বিপক্ষে আছে কতজন 45 এবং 36 জন ফিমেল এগেনস্টে আছে। টোটাল নাম্বার অফ এগেনস্ট আছে তাহলে কতজন 81 জন। তাহলে এগেনস্ট এবং ইন ফেভার মানে পক্ষে বিপক্ষে মিলে টোটাল নাম্বার কত 100। এইটা হচ্ছে এই টেবিল। এই টেবিলটা আপনারা আপনাদের তৈরি করতে হবে, মনে করেন আমি কোশ্চেনে আমি দিয়ে দিব এরকম, বা এই টেবিলটাই আমি দিয়ে দিব, এই টেবিলটাই আপনাদের কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। সেখান থেকে আপনাদের টোটাল নাম্বারটা খালি যোগ করতে হবে। রো টোটাল 15 আর 45 যোগ করলে 60 হয়, রো টোটাল 4 আর 36 যোগ করলে 40 হয়, আর কলাম টোটাল 15 আর 4 যোগ করলে 19 হয়, 45 আর 36 যোগ করলে 81 হয়, দেন 19 আর 81 যোগ করলে সেই কিন্তু 100ই হচ্ছে। এইভাবে যোগফলটা আপনাদের নির্ণয় করতে হবে। তাছাড়া এই যে এইভাবে করে টেবিলটা এরকম দেওয়া থাকবে, এই যে এই টেবিলটা কোশ্চেনে দেওয়া থাকবে। দিয়ে আমি মনে করেন বললাম প্রবাবিলিটি অফ মানে 100 জনকে যেহেতু আমি জিজ্ঞাসা করেছি তার মধ্যে পুরুষের মানে ইয়ার সম্ভাবনা কত, একজন পুরুষ মতামত দিয়েছে সেটার সম্ভাবনা কত, আমি যদি বলি মহিলা মতামত দিয়েছে সেটার সম্ভাবনা কত, বা পক্ষে কতজন বলেছে তার প্রবাবিলিটি কত, বা বিপক্ষে বলেছে কতজন সেটার প্রবাবিলিটি কত, তখন সেগুলো হয়ে যাবে মার্জিনাল প্রবাবিলিটি। এটা যোগ করে মেলের সংখ্যা বাড়বে, এটা যোগ করে ফিমেলের সংখ্যা পুরুষের বাড়বে মধ্যে মতামত দেওয়ার সম্ভাবনা কত। তারপরে টোটাল নাম্বার অফ মেল আমার কত আছে 60 দ্বিমত বাই 100 হলো টোটাল নাম্বার অফ এমপ্লয়ি। আর টোটাল নাম্বার অফ ফিমেল কত আছে 40 জন ফিমেল আছে, টোটাল 40 জন ফিমেল, আর টোটাল নাম্বার অফ এমপ্লয়ি আছে 100, তাই 40/100 হচ্ছে ফিমেলদের ইয়ার প্রবাবিলিটি, মতামত দেওয়ার প্রবাবিলিটি। দেন ইন ফেভারে আছে কতজন সেটার প্রবাবিলিটি হলো, দেখেন ইন ফেভারে আছে 15 আর 4 19, 19/100 হলো প্রবাবিলিটি অফ ইন ফেভার, বা এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এগেনস্টটাকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। টোটাল নাম্বার অফ এগেনস্টে আছে 45 আর 36 81 জন, 81/100 এটা হলো প্রবাবিলিটি অফ এগেনস্টে আছে কতজন সেটার প্রবাবিলিটি বা প্রবাবিলিটি অফ বি। বোঝা গেছে মার্জিনাল প্রবাবিলিটিটা কি? আমাদের যদি মার্কেট প্রবাবিলিটি পরীক্ষায় আসে তাহলে একটা তো এরকম সলভ দেওয়া থাকবে, তারপরে আমরা টোটাল করে তারপরে হ্যাঁ টোটাল যোগ করব, রো ওয়াইজ আগে টোটাল করব, তারপর কলাম ওয়াইজ টোটাল করব, করে সবগুলো যোগ করে এরকম একটা টেবিলে আনবো। আনার পর তখন আমি বলবো যে প্রবাবিলিটি অফ মেল বের করেন, প্রবাবিলিটি অফ ফিমেল বের করেন, বা প্রবাবিলিটি অফ ইন ফেভারে আছে কতজন সেটার প্রবাবিলিটি বের করেন, বা প্রবাবিলিটি অফ এগেনস্টে আছে কতজন সেটার প্রবাবিলিটি বের করেন। তো এইভাবে করে আপনাদের ক্যালকুলেট করতে হবে। তার মানে প্রবাবিলিটিতে মাত্র একটা মাত্র সিঙ্গেল ইভেন্ট কনসিডার করা হয়, অন্য কোনো ইভেন্ট এখানে দেখেন নাই। ম্যাম বলেন। একটা জিনিস নিয়ে এখানে আসলে কনফিউশন হয়ে যায়, সেটা হচ্ছে যদি আমার কোশ্চেনটা এইভাবেই থাকে যে ফিমেলদের মধ্যে পক্ষে প্রবাবিলিটি কত, পক্ষের প্রবাবিলিটি কত, সেক্ষেত্রে আমার টোটালটা কি 100 হবে না টোটালটা 40 হবে? আচ্ছা, ফিমেলদের মধ্যে পক্ষে কত, তখন কিন্তু সেটা কন্ডিশনাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু কন্ডিশন আমার ফিমেল, তাই না? কন্ডিশন হয়ে যায়। আমি কিন্তু এটা মার্জিনাল নিয়ে আলোচনা করছি, এখানে কোনো কিছু মানে দুই রকমের আলোচনা হচ্ছে না, মানে জাস্ট যেটা আমি চাচ্ছি সেটাই হুবহু সেটাই, ফিমেল চাচ্ছি ফিমেল, মেল চাচ্ছি মেল, ইন ফেভার চাচ্ছি ইন ফেভার, এগেনস্ট চাচ্ছি এগেনস্ট। আর যখন আমি বলবো ফিমেলের মধ্যে ইন ফেভারে কতজন, দেখেন এখানে 4 আছে না, ফিমেলের মধ্যে ইন ফেভার, ফিমেলের মধ্যে ইন ফেভারে আছে 4 জন, আর আমি যেটা কন্ডিশন দেওয়া থাকবে সেইটা টোটাল নাম্বারটা চলে যাবে তখন নিচে। তাহলে টোটাল নাম্বার অফ ফিমেল যদি হয় আমার কন্ডিশন, টোটাল নাম্বার অফ ফিমেলের সংখ্যা 40, তাহলে 4/40 হবে হচ্ছে আমার টোটাল নাম্বার, মানে ফিমেলদের মধ্যে ইন ফেভারে থাকার সম্ভাবনা সেটা আসতেছে সামনে।
মেইনলি Thank you. কন্ডিশনাল প্রবাবিলিটিটা বের করার জন্যই আমার এরকম 2/2 কন্টিনজেন্সি টেবিলের দরকার হয়। তাছাড়া আমি তো বললামই এতক্ষণ যতগুলো প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করছি সেগুলোর জন্য কিন্তু এই 2/2 কন্টিনজেন্সি টেবিল আমার দরকার পড়ে নাই, কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটির জন্য আমার এইরকম একটা টেবিলের দরকার হয়, যে আমি একটা কন্ডিশন দিয়ে দেবো যে এই যে এখানে প্রবাবিলিটি অফ ইন ফেভার মানে পক্ষে হবে, এই যে দাগ, এই দাগটাকে রিড করা হয় গিভেন নামে। গিভেন মানে একটা কন্ডিশন গিভেন করা আছে, কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশনটা হচ্ছে মেইল হতে হবে, মেইলের মধ্যে ইন ফেভারে কতজন সেটার প্রবাবিলিটি, মেইলের মধ্যে ইন ফেভারে কতজন সেটার প্রবাবিলিটি। তো দেখেন কন্ডিশনাল প্রবাবিলিটিটা কি আগে দেখে নিই, যে কন্ডিশনাল প্রবাবিলিটি ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান ইভেন্ট উইল অকার গিভেন দ্যাট অ্যানাদার হ্যাজ অলরেডি অকার্ড। যে কন্ডিশন আমার দেওয়া আছে অ্যানাদার ইভেন্ট মানে ঘটে গেছে, তাহলে আরেকটা ইভেন্ট ঘটার সম্ভাবনা কত। আজকে বৃষ্টি হয়েছে, তাহলে আমার ভার্সিটিতে যাওয়ার সম্ভাবনা কত। আজকে বৃষ্টি হয় নাই, তাহলে আমার ভার্সিটিতে যাওয়ার সম্ভাবনা কত। তাহলে যে বৃষ্টির কন্ডিশনটা আমার দেওয়া আছে, তার মানে বি ইভেন্টটা আমার দেওয়া আছে, বি যেখানে ঘটনাটা ঘটেছে, বি ঘটনাটা ঘটলে এ ঘটনাটা ঘটার সম্ভাবনা কত। প্রবাবিলিটি অফ এ গিভেন বি, যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি মানে হচ্ছে বি ঘটনাটা ঘটলে এ ঘটনাটা ঘটার সম্ভাবনা কত, এটাই। তো আমরা যাই যে প্রবাবিলিটি অফ ইন ফেভার গিভেন মেইল দেওয়া আছে, যে সরি মেইল হতে হবে, মেইলের মধ্যে ইন ফেভারে কতজন আমরা দেখি, মেইলের মধ্যে ইন ফেভারে কতজন। তাহলে ওই টেবিলের মধ্যে মেইল আছে কতজন, টোটাল নাম্বার অফ মেইল আছে 60 জন, আর ইন ফেভারে আছে 15 জন। আমরা সব সময় মনে রাখবো যে গিভেন মানে গিভেনের পরে ডান সাইডে, গিভেনের ডান সাইডে যেটা থাকে টোটাল নাম্বার অফ সেটা চলে যায় নিচে, আর ইন ফেভার আর মেইল এই দুইটার মধ্যে মিউচুয়ালি যে পয়েন্টটা থাকে সেটা চলে যায় উপরে। আমরা তো ছোটবেলায় এটাও পড়েছি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, মানে যেটা গিভেন দেওয়া থাকে সেটা চলে যাবে নিচে, আর উপরে চলে যাবে ওই এ আর বি এর মধ্যে যেটা ইন্টারসেক্ট পয়েন্ট, যে মেইল এবং ইন ফেভারের মধ্যে ইন্টারসেকশন ঘটেছে 15, মেইল এবং ইন্টারসেকশন মেইল এবং ইন ফেভারের মধ্যে মিউচুয়াল হয়েছে 15, তার মানে 15/60 এটা হবে আমার প্রবাবিলিটি অফ ইন ফেভার গিভেন মেইল। বুঝা গেছে? আরেকটা যদি আমরা দিলে আরো ইজিলি বুঝবেন। ধরেন এখানে দেওয়া আছে, ধরেন ওই টেবিলটা থেকে ক্যালকুলেট দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড এমপ্লয়ি ইজ এ ফিমেল, সে ফিমেল হবে, আর গিভেন দ্যাট মানে দেওয়া আছে দিস এমপ্লয়ি ইজ ইন ফেভার অফ পেইং হাই স্যালারি অফ সিটি, তার মানে সে ফিমেল হবে, গিভেন দ্যাট মানে প্রবাবিলিটি অফ ফিমেল গিভেন দ্যাট সে ফেভারে থাকবে, প্রবাবিলিটি অফ ফিমেল গিভেন দ্যাট সে ফেভারে থাকবে। তখন কি হবে, যে দেওয়া আছে আমার প্রবাবিলিটি অফ ফিমেল গিভেন দ্যাট ইন ফেভার, তার মানে গিভেন দ্যাট যেটা থাকবে মানে ডান পাশে যেটা থাকবে গিভেন দ্যাটের ডান পাশে ইন ফেভার, তখন আমি কি করব, টোটাল নাম্বার অফ ইন ফেভার চলে যাবে আমার নিচে, টোটাল নাম্বার অফ এমপ্লয়ি হু আর ইন ফেভার চলে যাবে নিচে, আর নাম্বার অফ এমপ্লয়ি ইন ফেভার মানে ইন ফেভারের মধ্যে এমপ্লয়ি আছে কতজন বলেন তো, ইন ফেভারের মধ্যে ফিমেল আছে কতজন, 4 জন। 4 জন। এটাই সেজন্য 4/19 হচ্ছে প্রবাবিলিটি অফ ফিমেল এই কথাটা বুঝে গিভেন নেবে, সে হচ্ছে ইন বলতে ফেভার। একটু একটু তার মানে ডান দিকে যেটাই থাকুক গিভেনের ডান দিকে সেটা টোটাল নাম্বারটা চলে যাবে নিচে, আর উপরে থাকবে ওই দুইটার মধ্যে যেটা মিউচুয়াল, ফিমেলের মধ্যে ইন ফেভারে কতজন, মেইলের মধ্যে এগেনস্টে কতজন, মেইলের মধ্যে ইন ফেভারে কতজন, মানে ওই দুইটার মধ্যে যে মিউচুয়ালি মানে ইন্টারসেক্ট করবে যেই পয়েন্টটা, ইন্টারসেকশন ঘটবে যেইখানে, সেইটা চলে যাবে উপরে। এটাই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। বোঝা গেছে? ম্যাডাম যেটা দেওয়া থাকবে সেটা নিচে যাবে। বুঝছো তুই হ্যাঁ, এটা বুঝে যেটা নেবে দেওয়া থাকবে সেটা টোটাল নাম্বারটা ম্যাম, নিচে চলে আসবে। ম্যাম এটা বুঝে না প্লিজ যদি আরেকটু বলতেন। এই যে দেখেন ইন ফেভার প্রবাবিলিটি অফ, আমি চাচ্ছি প্রবাবিলিটি অফ ফিমেল ইন ফেভার গিভেন দ্যাট সে থাকবে পক্ষে ইন ফেভার, তো আমার টোটাল নাম্বার অফ ইন ফেভার কত, 19 জন, টোটাল নাম্বার অফ ইন ফেভার 19 জন, আর টোটাল নাম্বার অফ ফিমেল যারা কিনা ইন ফেভারে আছে, মানে এই দুইটার মধ্যে মিউচুয়াল আছে কোনটা, 4 এই যে এখানে দেখেন এই টেবিল একটা তৈরি করবেন ফার্স্টে, এই টেবিল থেকে করাটা খুবই ইজি হবে। আমি চেয়েছি প্রবাবিলিটি অফ ফিমেল গিভেন দ্যাট সে কিনা পক্ষে,
তো আমার টোটাল নাম্বার অফ ইন ফেভার মানে টোটাল নাম্বার অফ পক্ষে কতজন আছে? 4 জন। টোটাল নাম্বার অফ পক্ষে 19 ইন জন। ফেভার 19 কতজন জন। আছে? 19 জন ম্যাম, 19 জন। 19 জন। 19 জন। আর টোটাল নাম্বার অফ ফিমেল যারা কিনা পক্ষে 4 মানে জন। ফিমেল এবং পক্ষে, এই যে এই দুইটার মধ্যে ইন্টারসেকশন ঘটতে হবে, ফিমেল এবং পক্ষে কতজন? 4 জন। 4 জন। তাহলে 4/19 হবে হলো প্রবাবিলিটি অফ ফিমেল গিভেন দ্যাট ইন ফেভার, তারা পক্ষে হতে হবে। প্রবাবিলিটি অফ ফিমেল হতে হবে যেখানে কিনা তাদের পক্ষে হতে হবে। এবার বুঝে গেছে? আমি যদি এখন বলি প্রবাবিলিটি অফ ফিমেল গিভেন দ্যাট এগেনস্ট, তাহলে ম্যাম এগেইনস্ট হলে হবে 81, তাহলে 36 প্রবাবিলিটি 81 প্রবাবিলিটি 81 ফিমেল গিভেন দ্যাট তারা হবে এগেনস্ট, তাহলে টোটাল নাম্বার অফ এগেনস্ট হলো 81 আর ফিমেল এগেনস্টে আছে 36, 36/81। ঠিক আছে তো। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই তো, এই গেল এই পর্যন্ত পড়ালেখা, আর কিছু পড়তে হবে না এই স্লাইডে। এই পর্যন্ত মার্জিনাল এবং কন্ডিশনাল প্রবাবিলিটি পর্যন্ত পড়লেই মেইনলি এই স্লাইড শেষ। 4.4 পর্যন্ত পড়লেই এই স্লাইড শেষ, আর কিছু পড়তে হবে না আপাতত। আমাদের সিটিটা হবে, সিটিটা কোন শীটের উপরে হবে? এই শীট, এই যে আজকে যা পড়ালাম এই শীট, আজকে যতটুকু পড়ালাম অনেক আজকের লেকচার, সরি, আজকে যেটুকু পড়ানো হ্যাঁ হয়েছে হ্যাঁ এইটুকু আজকে যতটুকু, শুধুমাত্র আজকে যতটুকু পড়ানো হলো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকবে না, শুধু প্রবাবিলিটি চ্যাপ্টার 4 এটার উপরে। তো আপনারা কবে দিবেন গ্রুপে জানিয়ে দিয়েন, আজকের মধ্যেই সবাই আলোচনা করে জানিয়ে দিয়েন, তাহলে আমার কোশ্চেন করে গুগল ক্লাসরুম একটা ওপেন করে আপনাদের সবাইকে ওখানে অ্যাড করতে হবে। যাই হোক, সমস্যা নাই ম্যাম। গুগল ক্লাসরুম না গুগল ফর্ম ম্যাম? গুগল ফর্মে না ম্যাম? না না, গুগল ফর্মে টর্মে ওসব ঝামেলা করব না, জাস্ট আপনারা খাতায় লিখে ছবি তুলে আমরা পিডিএফ করে জমা দিবেন ইয়েতে, ম্যাম গুগল ক্লাস আপলোড। ম্যাম এটা কি এমসিকিউ থাকবে না? এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ বা ছোট ছোট কোশ্চেন বা ছোট সংজ্ঞা যে কোনো রকম হইতে পারে, আপনি বলতে পারেন। ম্যাম কত মার্কের হবে? ধরেন যে 10 মার্ক। 10 ম্যাম 10 মার্কের ম্যাম আমরা কি সেটা খাতায় লিখবো, লিখে তারপরে আমরা জমা দিতে হবে পিডিএফ? হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে জমা দিবেন। মনে করেন 1 পেজ বা 2 পেজের মধ্যে হয়ে যাবে। সেটা জাস্ট টাইম বেশি থাকবে কারণ টাইম, হ্যাঁ পিডিএফ তো করতে হবে। ম্যাম জমা দেওয়ার টাইমটা আলাদা দিবেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তা তো দেবই। আপনারা তো পরীক্ষা দিয়েছেন এর আগের সেমিস্টারে। জি ম্যাম। লেখার জন্য যদি 30 মিনিট সময় দিই, জমা দেওয়ার জন্য আরো 20 মিনিট সময় দিব। জি ম্যাম। ম্যাম, আর আপনার ব্যাপারটা আমি অবশ্যই কনসিডার করব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। দরকার হয় আমি আপনাকে সরাসরি ভিডিও কলে আপনাকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করব, সেটার বেসে হয়তো আমি আপনাকে নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? এত মানে আপনি বেশি টেনশন করেন না এটা নিয়ে। সুমিরাজ টেনশন করো না। হ্যাঁ, এটা নিয়ে কোনো ব্যাপারই না, এগুলা কোনো ব্যাপারই না। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। তো আর পরীক্ষাটা কবে সেটা জানিয়ে দিয়েন। জি ম্যাম। আর আজকে তো সবাই তাহলে অ্যাটেন্ড করেছেন, তাই না? সেজন্য আমি রোল করলাম না, 27 জন অ্যাটেন্ড করেছে। জি ম্যাম, সবাই অ্যাটেন্ড করছে ম্যাম। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। এই ফয়সাল, কি সমস্যা? এমন করতেছো কেন? এগুলা কেমন নিয়া? মোর্শেদ, বলো বলো। নেক্সট ক্লাস কখন? মোর্শেদ 11:20। গুড নাইট। গুড নাইট। মোর্শেদ, বলো। আমার একটা কথা আছে। হ্যাঁ, তুমি ওই যে বাঁধন ম্যামরে বলবা প্লিজ জুমে